স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগের সাথে রয়েছি আমি ঝুমুর বাড়ি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে এখন ভোট গণনা, আসতে শুরু করেছে ভোটের ফলাফলও। বিস্তারিত দেখব প্রতিবেদনে। সকাল ৮টা থেকে দেশের ১৩৯টি উপজেলায় শুরু হয় ভোট গ্রহণ। এর মধ্যে ২২ উপজেলায় ভোট হয় ইভিএমে, আর বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হয়। জয়পুরহাটে বৃষ্টি উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে উপস্থিতি, তবে প্রভাব বিস্তারের পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। বগুড়ায় কুসুমকলী কেন্দ্র থেকে ব্যালট পেপার বাইরে পাঠানোর অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা শাহজাহান আলম ও এক প্রার্থীর এজেন্টকে আটক করে পুলিশ। এছাড়া ভোটে অনিয়মের অভিযোগে সোনাডাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ ভোট গ্রহণকারী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচিতে একটি ভোট কেন্দ্র থেকে ৯৪,০০০ টাকা সহ ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করে পুলিশ। মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ নিয়ে পুলিশের সাথে আনারস প্রতীক সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এছাড়া ইসমানীরচর কেন্দ্রেও ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বীরেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল খালেকের সমর্থকদের সাথে আরেক প্রার্থী আনোয়ার হোসেন সমর্থকদের সংঘর্ষ হয়। চট্টগ্রামে বেশ কিছু ভোট কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ভোট শুরুর ২ ঘন্টার মধ্যেই জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গিতে ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার সময় হৃদয় হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশ। পাবনায় ইভিএম মেশিন বারবার নষ্ট হয়ে যাওয়ায় কিছু কেন্দ্রে ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ ছিল। ভোটারদের দীর্ঘ লাইন ছিল রংপুরের প্রতিটি কেন্দ্রেই, তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরিশালে ভোট দিয়ে আনন্দিত তরুণ ভোটাররা। প্রায় প্রতিটি কেন্দ্রে সকাল থেকে ভোটারের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। এবার ৪ ধাপে হবে উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপের পর বাকি ৩ ধাপে নির্বাচন হবে আগামী ২১ ও ২৯ মে এবং ৫ই জুন। মনিরা কাজুরি, একাত্তর। দর্শক, প্রতিবেদন দেখছিলাম, সবই রয়েছে। জাল ভোট, দীর্ঘ লাইন, মেশিন নষ্ট, টাকা নিয়ে ধরা পড়া, সব ধরনের খবরই কিন্তু দিয়ে সহকর্মী প্রতিবেদনটি তৈরি করেছেন। আমরা একটু দেখার চেষ্টা করব আজকের প্রথম ধাপের নির্বাচন কেমন হচ্ছে। আমাদের সাথে অতিথি যুক্ত হবেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, এবং অধ্যাপক ডক্টর গোলাম রহমান, সম্পাদক আজকের পত্রিকা। দুজনকেই স্বাগত জানাবো। তবে আমরা আমাদের সহকর্মীকে মাদারীপুর থেকে যুক্ত করতে চাই, কারণ আমাদের সহকর্মী মাদারীপুরে উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে সেখানে রয়েছেন এবং সারাদিন ধরেই আমাদেরকে খবর জানাচ্ছেন। তবে একটু বেশি করে জেনে নিব। শাহনাজ শারমিন আছেন আমাদের সাথে, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। শাহনাজ, আপনি যে কেন্দ্রে রয়েছেন এটি কিন্তু একেবারেই বলা চলে যে অন্য কেন্দ্র থেকে আলাদা। প্রতিদ্বন্দ্বিতা, ভোট দেওয়ার ক্ষেত্রে সকল দিক থেকেই এবং সারাদিন ধরে নানা রকম উত্তেজনাকর ঘটনা, ককটেল বিস্ফোরণ, এক সময় তো এরকমও হলো যে হয়তোবা কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে যেতে পারে কয়েক কেন্দ্রের, এরকম নানা খবর আমরা শুনছিলাম। এখন যে ভোট গণনার যে সময়টি, এই সময়ে এসে কি মনে হচ্ছে যে মানুষের মধ্যে উত্তেজনা কিরকম দেখছেন? আসলেই যেটি বলা হয়েছিল যে জাতীয় নির্বাচনের মতোই একটি উত্তেজনা এবং প্রতিদ্বন্দ্বিতামূলক, যেটি সরকার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, সেটি ফিল করছেন কিনা? আওয়ামী লীগ এবার আসলে প্রতীক দেয়নি নির্বাচনে। তারা বলেছিল যে প্রতীকবিহীন নির্বাচন বলতে তারা দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করতে চেয়েছিল, এই জন্য যে একজনকে নির্দিষ্ট করে কোনো সাপোর্ট দিতে চায় নাই নৌকা প্রতীকে। এর ফলে যেটি হবে, যারা তৃণমূলে রাজনীতি করে তারা অনেকেই যারা দাঁড়াতে চান দাঁড়াতে পারবেন, এবং যত বেশি সংখ্যক প্রতিদ্বন্দ্বী থাকবেন তত বেশি ভোটার ভোট কেন্দ্রে আসবেন। এটি ছিল আওয়ামী লীগের একটি স্ট্র্যাটেজি, এবং এবারের ভোটে সেটি ভোটের মাঠে কিছুটা হলেও প্রভাব ফেলেছে। মাদারীপুর সদরে আমরা দেখছি যে সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে এবং তার ভাই দাঁড়িয়েছে, এবং কেউ নৌকা প্রতীক নয়, তারা দুজনে ভিন্ন ভিন্ন প্রতীকে দাঁড়িয়েছে। যদিও স্বজনদের দাঁড়ানোর প্রতি একটি নিষেধাজ্ঞা ছিল, শেষ পর্যন্ত সেটি কার্যকর হয়নি ভোটের মাঠে সেভাবে। অন্যান্য পদেও 3 জন এবং 5 জন করে
প্রার্থী ছিল। তার ফলে যেটা হয়েছে, ভোটার উপস্থিতি একটু বেশি ছিল, জাতীয় সংসদের তুলনায় ভোটার উপস্থিতি বেশি ছিল এবং দিনব্যাপী আসলে নারী ভোটারের উপস্থিতি যথেষ্ট ছিল। এই কেন্দ্রটিকে ঘিরে একটি শঙ্কা কাজ করছিল প্রথম থেকেই, কারণ প্রতিবাদের পর থেকেই চেয়ারম্যান পদে প্রার্থী দুজনই পরস্পরের প্রতি এক ধরনের আস্থাহীনতা, এক ধরনের অভিযোগ, হ্যাঁ, আমরা সারাদিন ধরে সেটা দেখেছি। এখন ভোট গণনার ক্ষেত্রে আপনার সর্বশেষ মোটা দাগে কি খবর রয়েছে, এবং একই সঙ্গে মানুষের মধ্যে বাইরে নিশ্চয়ই উত্তেজনা বিরাজ করছে? ভোট এই মুহূর্তে আমার হাতে 27টি কেন্দ্রে বেসরকারি ফলাফল এসে পৌঁছেছে। তাতে দেখা যাচ্ছে যে পাভেলুর রহমান শফিক মোটরসাইকেল প্রতীকে 13,206 ভোট পেয়েছেন। অন্যদিকে আসিফুর রহমান খান আনারস প্রতীক নিয়ে 15,143 ভোট, তিনি প্রায় 2,000 ভোটে এগিয়ে রয়েছেন। এবং বাইরে যারা অপেক্ষা করছেন, কেন্দ্রের বাইরে ছাড়া এই ভোট যেখানে ঘোষণা হচ্ছে একটু কাছাকাছি চলে আসছে, মাঝে মাঝেই দুই চেয়ারম্যান পদপ্রার্থীর মাঝে কাছাকাছি চলে আসে, তখন এক ধরনের উত্তেজনা বিরাজ করে। এবং যতটা সংঘর্ষ এবং দ্বন্দ্বের কথা বলা হয়েছিল, আসলে দিন শেষে সারাদিন ভোট কেন্দ্রে ঘুরে আমরা সে ধরনের দ্বন্দ্ব সংঘাত দেখিনি, কিন্তু এক ধরনের উত্তেজনা কাজ করছে, উত্তেজনা বিরাজ করেছিল। শাহনাজ, আপনাকে ধন্যবাদ জানাই। ভোটের ফল ঘোষণা পর্যন্ত আপনি রয়েছেন সেখানে, এবং সে কারণে আমরা আমাদের যে অন্যান্য সংবাদ সংযোগগুলো রয়েছে সেগুলোতে নিশ্চয়ই আপনাকে পাবো। আমরা এবার অতিথিদের যুক্ত করে নিচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এবং অধ্যাপক ডক্টর গোলাম রহমান দুজনই আছেন আমাদের সাথে। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, নির্বাচন কমিশন তো বলেছে যে 30 থেকে 40% ভোট, এবং সকালে এর আবহাওয়া খারাপ এবং ধান কাটার কারণে মানুষ ভোট দিতে আসেননি, কম হয়েছে অনেক কেন্দ্রেই। আপনার কাছে কি মনে হয় যে আসলে ভোটে কি আবহাওয়া এবং কাজের চাপ এ দুটোর কোনো প্রভাব থাকে? ধন্যবাদ আপনাকে। ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনের কতগুলো কারণ দর্শিয়েছেন, তো এসব কারণের মধ্যেই তো ভোটটা হচ্ছে। এটা তো তিনি আগের থেকেই জানতেন যে কি হবে, ওয়েদার ইত্যাদি ইত্যাদি, ওইভাবেই তো নির্বাচনটা উনি ফেজ আউট করেছেন। তো কাজে এটা নতুন করে নতুন কোনো বিষয় নেই। ভোট দিতে হলে অন্তত আমার অভিজ্ঞতা ছিল, যখন আমরা প্রথম চারটি সিটি কর্পোরেশন ইলেকশন করি, বিশেষ করে বরিশাল, এখানে আমি প্রায় উপস্থিত ছিলাম। তার আগের দিনও মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি, কিন্তু ভোটার টার্ন আউট ওয়াজ এত বেশি ছিল যে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল ওই বৃষ্টির মধ্যে ইভেন ভোট গ্রহণে। তো কাজেই ওগুলো খুব একটা যে বড় এক্সকিউজ আমার মনে হয় না। বৃষ্টি হলো, তেমন বৃষ্টি এখনো ওরকম শুরু হয়নি, হয়তো কিছুক্ষণ বৃষ্টি হয়েছে। তারপরে ধান কাটা ইত্যাদি ইত্যাদি, এর মধ্যে কিন্তু লোকজন ভোট দেয়। যারা ধান ধান কাটা শেষ হলে এসে আবার ভোট দেয়। এটা ওনার ব্যাপার, উনি বলেছেন, আমি এর উপরে বিশেষ কথা বলতে চাই না। কিন্তু যে পার্সেন্টেজের কথা উনি বলছেন 30 to 40%, এখন ফাইনালি কত বলেন, তার মানে 10% মাঝখানে একটা বিষয় রয়ে গেছে। পার্সেন্ট কত হলো সেটা হলো বড় কথা না, কিন্তু কয়েকটি বিষয় এখানে বলা দরকার। প্রথমত হচ্ছে, এই নির্বাচনটিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এটিও না, কিন্তু আমাদের সহকর্মী তো বলছিলেন যে হাড্ডাহাড্ডির লড়াই মাদারীপুরে হয়েছে। আমি একটু শেষ করি প্লিজ। যদি মাঝখানে করেন, আমার পক্ষে কন্টিনিউ করা ঠিক আছে, বলুন। জি, প্রতিযোগিতা বলতে একটা প্রতিযোগিতা মানে নিজেদের মধ্যে প্রতিযোগিতা না। আপনি আর আপনার বোনের মধ্যে এটাকে ঘরোয়া প্রতিযোগিতা বলবো, কিন্তু এটা কোনো বাইরের প্রতিযোগিতা না। সেখানে কয়টা দল পার্টিসিপেট করেছে, যদিও দলীয় নমিনেশন নেই, কিন্তু অনেক দল পার্টিসিপেট করেনি বা তাদের সমর্থকরা যায়নি। সেখানে আওয়ামী লীগের সামনে আওয়ামী লীগই ছিল, হয় কোনো মন্ত্রীর ভাতিজা ছিল, মন্ত্রীর ছেলে ছিল, মন্ত্রীর ভাই ছিল, অথবা তার বিরুদ্ধে সাধারণ আওয়ামী লীগের কোনো সদস্য ছিল। কাজে এটা প্রতিযোগিতাহীন হওয়ার কারণে, প্রতিযোগিতা ইন এ সেন্স দ্যাট দলের সমর্থকদের, দলীয় না হলে সবসময় সমর্থকদের মধ্যেই ইলেকশনটা হয়, সেটা হয়নি। সেটা না হওয়ার কারণে নির্বাচনটি নিরুত্তাপ হয়েছে। কিছু কিছু জায়গায় হয়তো সংঘর্ষ নিজেদের মধ্যেই হয়েছে, জাতীয় সংসদে তাই হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, এই নির্বাচন করে আমি মনে করি সরকারি দলের ভিতরে বড় একটি উইকনেস
বা 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 আমি যদি বলি দুর্বলতা বের হয়ে আসছে। তার কারণ হচ্ছে যে অত্যন্ত শক্ত ভাষায় দলের প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী এবং জেনারেল সেক্রেটারি সহ অনেকেই বলেছিলেন যে যদি এমপি মন্ত্রীদের কেউ যদি দাঁড়া হয় তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, কিন্তু ওনারা অ্যাকশন নিতে পারেননি। বরং মন্ত্রী এমপিদেরই বেশিরভাগ ছেলে এবং আত্মীয় স্বজন দাঁড়িয়েছে, এমনকি ছেলেও দাঁড়িয়েছে, ভাইও দাঁড়িয়েছে। এইমাত্র বলেন। আমি শেষ করি, আপনি আপনি ধৈর্য ধরুন। কাজে এইখানে এই যে একটা দলের, যেটা সরকারি দল, তার যে উইকনেস, যে তার কথা কেউই শুনলো না, এটা কিন্তু দলের জন্য একটা ভবিষ্যতে খুব খারাপ ইনস্ট্যান্স হয়ে থাকবে। লাস্টলি আমি যেটা বলবো যে নির্বাচন কমিশন যে সমস্ত জায়গায় পেপার ব্যালট হয়েছে সেখানে আপনি দেখবেন যে ভোটার হার বেশি, যেখানে ইভিএম দিয়ে হয়েছে সেখানে ভোটার হার কম। এর কনক্লুশনটা কি হবে এটা আপনিও ভালো করে বুঝবেন, আমিও ভালো করে বুঝি। সিল মারা সহজ, কিন্তু ইভিএম এ এতগুলো পার্সেন্টেজ বাড়ানো ডিফিকাল্ট। আপনাকে আপনার পয়েন্টগুলো আমি টুকে রাখলাম, এবং দুর্বলতার যে বিষয়টি, সেই বিষয়টি দলীয় দুর্বলতার যে বিষয়টি এবং ইভিএম এবং পেপারের বিষয়টি, এই দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে এই পুরোপুরি নির্বাচন নিয়ে আরেকটু আলোচনা করতে চাই। অধ্যাপক ডক্টর গোলাম রহমান, আপনি আছেন আমাদের সাথে। আপনার কাছে কি মনে হচ্ছে যে নির্বাচন 30 থেকে 40% এক, এবং নির্বাচন কমিশনার এর আগে বলেছিলেন যে কত পার্সেন্ট ভোট পড়লো সেটি তাদের দেখার বিষয় না, ভোটটি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে কিনা সেটি দেখার বিষয়। তাহলে এই নির্বাচন তো আমরা সুষ্ঠু নিরপেক্ষ বলতেই পারি। নির্বাচন কমিশন এটিও বলেছিল বাড়ি বাড়ি থেকে তো আমরা ডেকে নিয়ে আসবো না। আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ কতটা কার্যকর হলো, কতটা অংশগ্রহণ হলো, সেটা একটা আলাদা আলোচনা। আর একটা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে কিনা, সেটা একটি বিষয়। এখন আমরা সুষ্ঠু বলতে এরকম বুঝি যে কোনো গোলমাল হয় নাই, কিংবা ছিনতাই হয় নাই, বাক্স ছিনতাই হয় নাই, কিংবা জাল ভোট পড়ে নাই, কিংবা কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস হয় নাই। কিছু না মনে করলে একটুখানি মাঝখানে আপনাকে একটি পয়েন্ট দিতে চাই। সেটি হচ্ছে ব্রিগেডিয়ার সাখাওয়াত কিন্তু বলছেন যে পরিবারের মধ্যে নির্বাচন হলে, একই পরিবারে নির্বাচন হলে সেখানে তো আসলে গন্ডগোল হওয়ার সম্ভাবনা কমই থাকে, কারণ বুঝতেই পারছেন। কথাটা আমার মনে হয় একটু ভিন্নভাবে বলা যেতে পারে যে পরিবারের মধ্যে যখন নির্বাচন হয় তখন নির্বাচনটা আরো বেশি দ্বন্দ্বমুখর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ হচ্ছে সেটা পিতা পুত্রের অংশগ্রহণ, নাকি শ্বশুর জামাইয়ের অংশগ্রহণ, নাকি অন্য কোনো রিলেশনস, এটা ডিপেন্ড করে। কখনো কখনো দেখা যায় যে এই দ্বন্দ্বটা অনেক বেশি জোরালো দ্বন্দ্ব হয়ে যায়, আবার কখনো কখনো অম্লমধুরও হয়, এটা অস্বীকার করা যাবে না। তবে বিষয় হচ্ছে যে হারে 30 থেকে 40 ভাগ, তার মধ্যে 10 ভাগ তো অনেক বড় একটা গ্যাপ, কিন্তু এই 30 থেকে 40 ভাগ যে ভোটার টার্ন আউট, এটা খুব মানে স্থানীয় সরকার নির্বাচনে এটা খুব বড় ধরনের টার্ন আউট না আমার মতে। কারণ হচ্ছে যে জাতীয় নির্বাচনে মানে পার্লামেন্টারি নির্বাচনে সেখানে হয়তো অনেক বড় এরিয়া থাকে, এবং যারা ক্যান্ডিডেট থাকেন তাদের যে কর্মীরা থাকে তারা সব জায়গায় হয়তো যেতে পারে না, সব সেন্টার হয়তো কভার করতে পারে না, নানান ধরনের সীমাবদ্ধতা থাকে, সেখানে তো ভোটার টার্ন আউট কম হতে পারে। কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনে এখানে কিন্তু যেহেতু এরিয়া ছোট ছোট এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত লোকজন সব নিজেদের মধ্যে, সেখানে কিন্তু অংশগ্রহণটা অনেক বেশি হওয়ার কথা, সেখানে সেটা হয়নি। তার মানে হচ্ছে যে এই যে অংশগ্রহণটা যে কম হলো, এটা বোঝা যায় যে মানুষের ভোটের প্রতি আগ্রহ কমে গেছে। এটা কেন গেছে কিংবা কেন যাচ্ছে, এটা ভালো আলোচনা হতে পারে, এটা ভালো অনুসন্ধান হতে পারে। এখন কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে ধান কাটার সময়, কেউ বলছেন বৃষ্টি, কেউ বলছেন গরম, নানান রকম ব্যাপার আছে, কিন্তু তার মধ্যেও বাংলাদেশের মানুষ কিন্তু এই সব আবহাওয়াতেই কিন্তু অভ্যস্ত। তারপরও তারা ভোট দেওয়ার কথা। কিন্তু যেখানে তার মানে স্থানীয় সরকার নির্বাচনের এই পর্যায়ে যারা ক্যান্ডিডেট ছিলেন, প্রার্থী ছিলেন, তারা ভোটারদের
অংশগ্রহণ করানোর বিষয়টা খুব বেশি গুরুত্ব দেন আপনি নাই, 30-40% সন্তুষ্ট নন, কারণ স্থানীয় সরকার নির্বাচনে আরো বেশি ভোট পড়ার কথা, এবং আসলেও আমরা এর আগে দেখেছি, এবং এর মধ্যে কিন্তু যে একটি সংখ্যা আপনাদেরকে জানিয়ে রাখি যে 28 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, 10 জন নারী প্রার্থী সহ। অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের যেই ঘটনা, সেটিও আমরা এবার দেখতে পেলাম। আমরা আলোচনায় ফিরব, বেশ কিছু বিষয় সামনে চলে এসেছে এই নির্বাচনকে কেন্দ্র করে। একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক আছেন একাত্তর সংযোগে, আর নিচ্ছি বিরতি, সাথে থাকবেন নিশ্চয়ই।